সুপ্রিয় শ্রোতা, শুভ সন্ধ্যা। প্রমাণিত অপ্রমাণিত এপিসোডে গত পর্ব থেকে একটু অন্যরকম গল্প শোনাচ্ছি। আপনারা কি তা লক্ষ্য করেছেন? আসলে আমাদের বিচারিক জীবনে কত সত্য ঘটনা গল্পের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে, ফেসবুকের কল্যাণে আমি সেসব দেখতে পাচ্ছি। সেদিন জুডিশিয়ারিতে আমার জুনিয়র কলিগ আব্দুল্লাহ আল মামুনের একটি লেখা আমার খুবই ভালো লাগলো। চমৎকার পজিটিভিটি ছিল ঘটনাটিতে। ভাবলাম সে গল্পটি শেয়ার করি আপনাদের সাথে, কিন্তু অবশ্যই তার আগে কথা বললাম বিচারক আব্দুল্লাহ আল মামুনের সাথে। তার অনুমতি নিয়ে আজ আপনাদের বলছি মুনাফেক নামে সত্য ঘটনাটি। বিশ্বাস করুন আর নাই করুন, এটি একটি নিটল প্রেমের গল্প। মাসখানেক আগের কোনো একদিন প্রায় 4টা বাজে, কগনিজেন্স ট্রায়াল শেষ করে আমি ক্লান্ত। কোর্ট পুলিশ একটি 15 বছরের মেয়েকে নিয়ে এসেছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেয়েটির 22 ধারার জবানবন্দি নিয়েছে। ছিপছিপে শুকনো শ্যামলা ছোট্ট ভীত একটা মেয়ে, একদম বাচ্চা। মেয়েটা অপহরণ মামলার ভিকটিম। তদন্তকারী কর্মকর্তা মেয়েটির ডাক্তারি পরীক্ষার অনুমতি চেয়েছেন। মেয়েটি নাবালিকা হওয়ায় নিজ জিম্মায় দেয়া যাবে না। মেয়েটিকে কেউ জিম্মায় নিতে হবে, নয়তো সেফ হোমে পাঠাতে হবে। মেয়েটিকে নেয়ার জন্য কেউ আসেনি। পুলিশ বলল বাবা কোর্টে এসেছিল, মেয়েটির সাথে কথা বলেছে। মেয়েটি বলেছে বাবার সাথে জিম্মায় যাবে না, বাসায় যাবে না, জেলে যাবে। বাবা রাগ করে কোর্ট থেকে চলে গেছে। মেয়েটি নাকি বিয়ে করেছে, ওই ছেলেকে পুলিশ ধরেছে, ছেলেটি জেলে আছে। আমি নড়ে চড়ে বসলাম, এজাহারটা পড়লাম। 22 ধারায় ভিকটিমের মানে বাচ্চাটির জবানবন্দি পড়লাম। অভিযুক্ত মেয়েটির গৃহশিক্ষক। পড়ানোর সাথে সাথে মন লেনদেন হয়েছে। ছেলেটি দরিদ্র, টিউশনি করে সংসার চালায়, পড়ালেখার খরচ চালায়। মেয়েটির বাবার হোটেল ব্যবসা আছে। বাবা মেয়েটিকে জোর করে বিয়ে দিতে চাইলে মেয়েটি ছেলেটির সাথে পালিয়ে বিয়ে করেছে। 5 দিন পর পুলিশ মেয়েটিকে ছেলের বাড়ি থেকে আটক করেছে। ছেলেকে আগেই ধরেছে, এরপর মেয়েকে। আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, ছেলেটি কোথায়? জেলে। তুমি কি চাও? আমিও জেলে যেতে চাই, ওর সাথে থাকবো। কি ভয়ঙ্কর বিষয়, স্বেচ্ছায় কারাবরণ। এই বাচ্চা মেয়ে কেন জেলে যাবে? আমি এজাহারে ঠিকানা দেখলাম, সদরের মামলা। মেয়েটির বাবা এজাহারকারী। মেয়েটির বাবার হোটেল সদরেই। এজাহারের নিচে ওনার মোবাইল নাম্বার আছে। কি মনে করে ওনাকে আমি ফোন করলাম, পরিচয় দিয়ে কোর্টে আসতে বললাম। 10 মিনিটের মাথায় উনি হাজির। জিজ্ঞাসা করলাম, এটা তার বড় মেয়ে? লজ্জায় মুখ দেখাতে পারছেন না। বাচ্চা মেয়ে, আরো বাচ্চা আছে, ক্লাস 7-এ পড়ে মাত্র। স্কুলে না গিয়ে এসব করে বেড়াচ্ছে। বড় মেয়ে যদি এসব করে, ছোটটা কি করবে? আমি মনোযোগ দিয়ে 10-15 মিনিট ধরে তাকে বলতে দিলাম। যখন বুঝলাম তার আর কিছু বলার নেই, তখন তাকে বললাম, ছেলেটি কেমন? বলে ভালো। খারাপ অভ্যাস আছে? না। জিজ্ঞাসা করলাম, আপনি যার সাথে বিয়ে ঠিক করেছেন সে কি করে? গ্যারেজের মিস্ত্রি, 8 পাস। আমি বললাম, এই ছেলেটি ডিগ্রি শেষ বর্ষে পড়ে, শিক্ষিত ছেলে, পাশ করলে আপনার পাশে দাঁড়াবে। এটা ভালো না গ্যারেজের মিস্ত্রি ভালো? তিনি নিশ্চুপ। আমি বললাম, ক্লাস 7-এর মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে দিতে চেয়েছেন। এই ঘটনার জন্য আপনিই দায়ী। আপনি আপনার মেয়েকে পালাতে বাধ্য করেছেন। তিনি নিশ্চুপ। মাঝে বারবার ওনার ফোন আসছিল, আমি রিসিভ করতে বললাম। উনি কথা বলে বললেন, স্যার, ছেলে বেশ গরিব, ঘরে কিচ্ছু নেই, বাসায় একটা খাটও নেই, মাটিতে শোয় চাটাই বিছিয়ে। মা আর একটা পাগল ভাই আছে। এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিব কিভাবে? আমি বললাম, টাকা না থাকা সমস্যা না, ছেলেটার স্বভাব ভালো, সে উঠে দাঁড়াবে। আপনি আপনার মেয়ের সাথে সাথে ছেলেটার জীবনও ধ্বংস করছেন। উনি বললেন, স্যার, ছেলের মা এলাকার লোকজন নিয়ে হোটেলে বসে আছে। আমি বললাম, আপনার মেয়েটা ছোট, ছেলেটাও ছোট, আপনারা বড়রা পারেন ওদের জীবন বদলে দিতে।
আপনি না আসা পর্যন্ত আমি কোর্টে থাকবো। আপনি ওদের সাথে সম্মানের সাথে কথা বলবেন, এসে আমাকে জানাবেন। আপনার মেয়ে আর জেলে যাবে না, বড় মেয়ে যদি জেলে যায় সেটা লজ্জার। আমি মেয়েটাকে ডাকলাম, বললাম জেলে যাওয়া খুব খারাপ। মেয়েটি বলল, স্যার ও যে জেলে আছে। আহারে কিশোরী, আজ তুমি তোমার বাবার সাথে বাসায় যাবে। আমি যাব না, মেয়েটি বলে। এমন যদি হয় যে তোমার বাবা এসে বলে ওনার ভুল হয়েছে, তোমাকে ঘরে নিতে চায়? মেয়েটি বলে, স্বামীকে ছাড়া আমি যাব না। যদি তোমার স্বামীকে মেনে নেয়? আমি জানি না মেয়েটার চোখে ওই মুহূর্তে যে দুটি দেখেছি তা কোনো শিল্পী বা ক্যামেরা ধারণ করতে পারবে কিনা। ও প্রায় টেবিলের উপর এসে বলে, সত্যি? আহারে বাচ্চা মেয়ে। আমি বললাম, তাহলে তুমি কি যাবে? হ্যাঁ যাব। আমি বললাম, কিন্তু কিছু শর্ত আছে। তোমার বয়স কম, তুমি স্বামীর সংসার করতে পারবে না। আগে তোমার 18 বছর হতে হবে, তুমি পাশ করবে, ছেলেটি চাকরি করবে, পড়া শেষ করবে, তোমার বাবা মা আবার অনুষ্ঠান করে তোমাকে তুলে দেবে, তারপর। মেয়েটি বলে, কিন্তু বাবা যদি আবার জোর করে? আমি বললাম, তুমি আমাকে এসে বলবে, থানায় খবর দেবে, আমি না থাকলে কোর্টে এসে আমার মতো অন্য কেউ থাকবে, তাকে বলবে। বাচ্চাটা কনভিন্সড হলো। মেয়েটাকে পাঠালাম, অপেক্ষা ওর বাবার আসার। 2 ঘন্টা পর হাজির, একজন মহিলা সহ আরো অনেক লোক। আমার খাস কামরায় মাত্র 2 জন বসতে পারে, গাদাগাদি করে 4-5 জনকে বসালাম, আরো 4-5 জন দাঁড়িয়ে। আমি শুনলাম মহিলাটি ছেলের মা। জিজ্ঞাসা করতেই বললেন, স্যার আমার ছেলেকে ওনাকে দিয়ে দিলাম। বাহ বাহ, পান চিবোচ্ছেন দেখছি। আমি মেয়ের বাবাকে দেখলাম, সন্তুষ্ট। স্যার আপনি যা বলেছেন সেই অনুযায়ী কথা বলেছি, আমি ছেলেকে মেনে নিলাম। 2 পক্ষই রাজি। এবার আমি বললাম, আমার কিছু শর্ত আছে। মেয়েটাকে বলা কথাগুলো বললাম, পক্ষরা আরো সন্তুষ্ট। কথা তাদের মনে ধরেছে। মেয়ের বাবাকে বললাম, আবার যদি জোর করে মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনিও জেলে যাবেন। মেয়ের বাবা বুঝলেন, ছেলে পক্ষ বুঝলো। সবাইকে বের করে দিলাম। মেয়েটাকে আবার ডাকলাম, বললাম, আজ তুমি বাসায় যাবে। মেয়েটি বলল, আমার স্বামী? আমি ওকে বললাম, তুমি যদি আমাকে একটা সূত্র বলতে পারো তাহলে ওকেও ছাড়া যায় কিনা আমি ভাববো। আমি তাকে কাগজে A+B² সূত্রটা বলতে বলেছিলাম। মেয়েটার সূত্রটা ভুল বলেছিল। আমি সঠিকটা লিখে দেখালাম, সে মাঝখানে 2AB ভুল বলেছে। জীবনের সূত্র সঠিক হলে অঙ্কের সূত্র ভুল হলে কি এসে যায়? আমি হেসে বললাম, তুমি সূত্র ভুল করেছো, এবার আমি যা বলবো তা মানবে। ও মাথা নাড়ল। মেয়েটার বাবা ছেলেটার মাকে বলা কথাগুলো বললাম, ও মেনে নিল। স্যার ও কি আসবে? মানে মেয়েটি বলছে তার স্বামী আসবে কিনা। আমি বললাম, কাল তোমার বাবা ওকে নিয়ে বাসায় যাবে। মেয়েটি অবাক। যদি না আসে? আমি কথা দিচ্ছি। স্যার কথা দিয়ে কথা রাখে না, কিন্তু সে কিন্তু মোনাফেক। আমি বললাম, আমি মোনাফেক না। কাল 5:30টার মধ্যে ও তোমার বাবার সাথে তোমাদের বাসায় যাবে। আমি বাবার সাথে বাসায় যাব স্যার, মেয়েটি বলে। বাবা মেয়ের সামনাসামনি কথা হওয়া জরুরি। বাবাকে ডাকলাম। 10 মিনিটের মধ্যে মেয়ে বাবার বুকে। বাবা আমাকে মাফ করে দাও, আমি তোমার সাথে যাব। বাবা বলে, আমি ভুল করেছি, মাফ করো। মাঝে মাঝে চোখ জ্বালা করে। আমি আমার দেয়াল ঘড়ির দিকে তাকালাম। রাত প্রায় 11টা ছুঁই ছুঁই করছে। বাবা মেয়ে বের হয়ে যাচ্ছে। মেয়েটি বলে, স্যার কথা রাখবেন তো? অবশ্যই। পরদিন আসলেই 5টার মধ্যে ছেলেটাকে নিয়ে মেয়েটার বাবা বাসায় ফিরেছিলেন। আমি আমার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্যারের সাথে কথা বলেছিলাম। ছেলেটা বাড়ি ফেরার পর কি হয়েছিল জানতে চাইনি। অল্প বয়সের প্রেম মারাত্মক হয়। মায়াবতী লেখক হুমায়ুন আহমেদের গল্পের মতো একজোড়া মায়াবতীর চোখ হয়তো একটি শুকনো লিকলিকে ছাপোষা ছেলের অপেক্ষায় ছিল। দয়াময় তুমি তাদের জীবন আনন্দময় করো। অঙ্কের সূত্র ভুল করুক, কিন্তু জীবনের সূত্র যেন ভুল না হয়। অভিভাবকের মায়াময় হাত যেন সবসময় ওদের মাথার উপরে থাকে। এই কাহিনীর অনেকটুকু অংশ তৎকালীন জেলা লিগ্যাল এইড অফিসার বান্দরবন প্রত্যক্ষ করেছেন। বিশেষ করে মোনাফেক ডাকার, প্রতিজ্ঞাবদ্ধ করার এবং সূত্র ভুল করার অংশগুলো একেবারেই সত্যি। আজকের এই যে গল্পটি আমি বললাম আপনাদের কাছে, আমরা প্রায়শই দেখতে পাই যে
15-16 বছরের মেয়েরা ভুল করে 18-19 বছর বা 20-21 বছরের ছেলের সাথে পালিয়ে যায়, বিয়ে করে। এটার পিছনে কিন্তু আমাদের অভিভাবকদের একটি দায়িত্ব আছে। অনেক সময় দেখা যায় অভিভাবকরা যখন দেখতে পায় বা বুঝতে পারে যে মেয়েটি কোনো তার ঠিক পছন্দের মতো না, এরকম কোনো ছেলের সাথে একটা প্রেমের সম্পর্কে জড়িয়ে গেছে, তখন জোর করে অন্য কোথাও বিয়ে দিতে চায়। এবং সে সময় অনেক মেয়ে এই ভুলটি করে। অপ্রাপ্তবয়স্ক মেয়ে, নাবালিকা মেয়ে পালিয়ে যায়। আমি আমার কর্মজীবনে এ ধরনের প্রচুর মামলা করেছি, যেখানে দেখা যায় যে একটি অপ্রাপ্তবয়স্ক মেয়ে একটা এ ধরনের সম্পর্কে জড়িয়ে যাবার পর পিতামাতার তাদেরকে হয়তো ঘরে বন্দি করে রেখেছে বা কোনো ছেলের সাথে বিয়ে ঠিক করছে, তখন তারা পালিয়ে গিয়ে বিয়ে করে। তো সেজন্য আমরা এই গল্পটিকে আমি যখন পড়েছিলাম ফেসবুকে, আমাদের বিচারক আব্দুল্লাহ আল মামুনের লেখা, তখন আমি ভাবলাম যে আসলে এই গল্পটি আপনাদের সাথে শেয়ার করা দরকার। কারণ এতে আমাদের যারা অভিভাবক আছেন, তাদের যদি কারোর জীবনে এই ধরনের ঘটনা ঘটে, তাহলে আপনারা একটু ভেবে দেখবেন যে মেয়েকে বোঝাতে চেষ্টা করবেন, জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। তাহলে এই মেয়েটি কিন্তু এ ধরনের একটা বেআইনি কাজ নাও করতে পারে, এবং এর ফলে হবে কি, মেয়েটি তো মানে ভুক্তভোগী, সে তো কষ্ট পাবেই, সেই ছেলেটি তারও কিন্তু একটা শাস্তি হয়ে যাবে। তো আমি এই গল্পটি আপনাদের সাথে শেয়ার করলাম এই কারণেই যে এটি কিন্তু আমাদের এই যে অপহরণের মামলা সম্পর্কে বলেছিলাম, সেখানে আমি দেখিয়েছিলাম যে অপহরণ দু রকমের হয়। একটি হলো মেয়ে স্বেচ্ছায় চলে যায়, তখন বাবা মা একটা মামলা করে ফেলে অপহরণের। আরেকটি হলো যে না, সেই মেয়েটিকে আসলেই জোরপূর্বক অপহরণ করা হয়। তো আমাদের যে অপহরণের মামলাগুলো আমরা পাই আদালতে আসে, সেখানে কিন্তু 60-70% মামলাই দেখা যায় যে আসলে সেটা অন্যভাবে, এটা যদি অভিভাবকরা বা ছেলে মেয়ে তারা যদি নিজেরা জানতে পারতো, বুঝতে পারতো যে আসল ঘটনাটা কি, কিভাবে এটাকে নিজেরা সামলানো যাবে, তাহলে কিন্তু মামলা মোকদ্দমায় আসতে নাও হতে পারতো। সেজন্যই আমি আজকে এই গল্পটি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি লিগ্যাল এইড অফিসারকে অনেক ধন্যবাদ দেব। বান্দরবনের লিগ্যাল এইড অফিসার ছিলেন তিনি তখন, এবং গল্পটি ফেসবুকে শেয়ার করার পর আমি দেখলাম যে আসলে এই বার্তাটি বোধহয় আমাদের সাধারণ জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া দরকার। তো আমার যেহেতু একটি প্ল্যাটফর্ম আছে, এই প্রমাণিত অপ্রমাণিত প্ল্যাটফর্ম থেকে আমি আপনাদেরকে এই গল্পটি শেয়ার করলাম। আপনাদের এই গল্পটি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে এখনই জানিয়ে দিন, আর অবশ্যই শেয়ার দেবেন, তাহলে অন্যরা দেখতে পাবে। এবং আমি চাই যে এটি সবাই দেখুক, সবাই বুঝুক, এবং আপনাদের যত প্রশ্ন আসবে, আমরা তত আমাদের অনুষ্ঠানটাকে উন্নত করতে পারবো। আজ এ পর্যন্ত, ধন্যবাদ। এরপর দেখা হবে আগামী বৃহস্পতিবার রাত 9টায় অল্প স্বল্প গল্প নিয়ে। শুভরাত্রি।